দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। আজ 29 মে, আপনারা জানেন যে আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস এবং বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জিং জায়গায় জাতিসংঘ শান্তি স্থাপনের কাজ করছে এবং সেই জায়গায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে বাংলাদেশ। আমরা একটু আজকে এই বিষয় নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে তিনজন গুরুত্বপূর্ণ অতিথি আছে, শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করি দিই। আমাদের সঙ্গে আছেন কর্নেল ওমর বিন মাসুদ, AFWC PSC G+। একেবারেই ডান দিকে আছেন গ্রুপ ক্যাপ্টেন সালাউদ্দিন মোহাম্মদ আলিম আল রাব্বি, GUP AFWC PSC। একেবারে মাঝখানে আছেন কমোডর সাব্বির আহমেদ খান, GBC GM PC GMS PSC BN। তিনজনকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। শুরু করতে চাই কর্নেল ওমর বিন মাসুদ। 29 মের কোনো তাৎপর্য আছে কিনা? মানে ধরেন 365 দিন, তার মধ্যে 29 মেকে কেন আসলে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস হিসেবে ঘোষণা করা হলো, কিংবা এই দিবস এভাবে আবির্ভূত হলো কীভাবে? ধন্যবাদ শুরুতে আপনাকে এবং আপনার মাধ্যমে এই সেটের সামনে এবং ব্যাকএন্ডে যারা কলাকুশলী আছেন সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে বাংলাদেশের শান্তি রক্ষা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যারা আহত এবং নিহত হয়েছেন বা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমার বক্তব্য শুরু করতে চাচ্ছি। আপনি যে প্রশ্নটা প্রথমেই করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করি। বস্তুতপক্ষে এই দিবসটি কেন এবং কিভাবে সেটার প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, প্রথমত 2002 সালে ইউক্রেনিয়ান জাতিসংঘ শান্তিরক্ষা সংস্থা এবং ইউক্রেনের সরকার সমবেতভাবে একটি দাবি উত্থাপন করে, যেটা জাতিসংঘের সাধারণ অধিবেশনে উত্থাপন করা হয় এরকম একটি দিবস পালন করার জন্য। এই দাবির প্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে জাতিসংঘের সাধারণ পরিষদ থেকে এই দিবসটি উদযাপন করার জন্য একটি রেজলিউশন পাস হয়, যেটি 57/127 রেজলিউশন, সেটি প্রতিষ্ঠিত হয়। এখন সেটা হচ্ছে কিভাবে, কেন 29 মে? কেন এই প্রশ্নের উত্তরটা হলো গিয়ে 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর যে যুদ্ধ বিরতিতে যে সিজফায়ার ঘোষণা করা হয়, সেই সিজফায়ার পর্যবেক্ষণ করার জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে সর্বপ্রথম একটি মিশন, যেটা ইউনাইটেড নেশন ট্রুথ সুপারভাইশন অর্গানাইজেশন, ইন শর্ট UNTSO নামে পরিচিত, এর কার্যক্রম শুরু হয় সর্বপ্রথম 29 মে থেকে। এর আলোকেই এই দিনটি উদযাপন করা হয়ে থাকে। বাংলাদেশ তো ধরেন গুরুত্বপূর্ণ অবদান রাখছে দীর্ঘদিন ধরে এবং দীর্ঘ প্রায় 37 বছর অসামান্য অবদান রাখছে। এই জায়গাটাই সেনাবাহিনীর ভূমিকা এখন পর্যন্ত কেমন? কোন কোন দেশে আসলে কত মিশন আছে এখন? আচ্ছা, ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। এই যাবৎকাল বাংলাদেশ প্রায় 40টি দেশে 56টি মিশন পরিচালিত করেছে এবং বর্তমানে 9টি দেশে 9টি মিশনে সর্বমোট 4880 জন শান্তিরক্ষী নিয়োজিত আছেন। এটার শুরুটা হয়েছিল 1988 সালে ইরান মিলিটারি অবজারভার গ্রুপ, ইউনাইটেড নেশন ইরাক ইন্ডিয়া মিলিটারি অবজারভার গ্রুপ বা ইন শর্ট UNIMOG নামে পরিচিত এই মিশনটি পরিচালনার মাধ্যমে তখন মোট 15 জন অবজারভার এই মিশনটিতে নিয়োজিত হয়। সেই থেকে আজ অবধি আমি যেই পরিসংখ্যানটি আপনার কাছে উপস্থাপন করলাম, আজ থেকে সেই অবধি এই শান্তিরক্ষী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এখন এই শান্তিরক্ষা কার্যক্রমে এই যাবৎকালে যত শান্তিরক্ষী নিয়োজিত ছিলেন তাদের প্রচেষ্টা, আত্মত্যাগ, সাহসিকতার উপর নির্ভর করে বাংলাদেশ আজ শান্তিরক্ষার অঙ্গনে একটি খ্যাতি অর্জন করেছে। এর পাশাপাশি বিভিন্ন সদর দপ্তরে, যেমন জাতিসংঘের সদর দপ্তর এবং ফোর্সের সদর দপ্তরে আমাদের প্রতিনিধি নিযুক্ত আছেন। এক্ষেত্রে উল্লেখযোগ্য হলো পশ্চিম সাহারার যে মিনার্সো মিশন পরিচালিত হচ্ছে, সেখানে একজন মেজর জেনারেল পদবীর একজন কর্মকর্তা নিয়োজিত আছেন, যেটি বিভিন্ন মিশনে মিলিটারি কম্পোনেন্ট থেকে সর্বোচ্চ নিযুক্তি। এছাড়াও প্রায় প্রতিটি মিশনেই একজন ব্রিগেডিয়ার জেনারেল সেক্টর কমান্ডার হিসেবে নিযুক্তি লাভ করছেন। তিনিও মিশন লিডারশিপে একটি উল্লেখযোগ্য নিযুক্তি। এটার পাশাপাশি আমাদের জাতিসংঘের সদর দপ্তরে এখন পর্যন্ত 9 জন বিভিন্ন পদবীর অফিসার নিযুক্ত আছেন। এর মাধ্যমে আমরা নিরবিচ্ছিন্নভাবে এই জাতিসংঘের কার্যক্রমে আমরা অংশগ্রহণ করে থাকি।
আমাদের অবদান বজায় রাখছি। জি, অনেক ধন্যবাদ। কমোডর সাব্বির আহমেদ খান, আসতে চাই নৌবাহিনীর ভূমিকা সম্পর্কে একটু জানতে চাই। আসলে 3 বাহিনী তো আসলে ভূমিকা রাখে, আমি একটু স্পেসিফিক্যালি নৌবাহিনীর ভূমিকা আসলে কেমন, কতটা চ্যালেঞ্জিং, এখন বর্তমানে কতটি দেশে কতজন নিয়োজিত আছে, কী ধরনের অবদান রাখছে নৌবাহিনীর পক্ষ থেকে? প্রথমেই আপনাকে এবং নিউজ 24-কে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি যতজন শান্তিরক্ষী বর্তমানে নিয়োজিত রয়েছেন এবং বিগত দিনগুলোতে বিশ্ব শান্তিরক্ষায় অবদান রেখেছেন তাদের সবার প্রতি। বাংলাদেশ নৌবাহিনী সর্বপ্রথম 1993 সালে ইউনাইটেড নেশনস অপারেশনস ইন মোজাম্বিকে মিলিটারি অবজারভার প্রেরণের মাধ্যমে তার শান্তিরক্ষা কার্যক্রম শুরু করে। এরপর হতে প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ নৌবাহিনী বিশ্বের 31টি দেশে এখন পর্যন্ত 7,414 জন শান্তিরক্ষী প্রেরণ করেছে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর 343 জন শান্তিরক্ষী বিশ্বের 60টি মিশনে নিয়োজিত রয়েছে। আপনি যেমনটি বলেছিলেন, বাংলাদেশ নৌবাহিনী একটু ভিন্ন ধর্মের সার্ভিস। তো সেই ক্ষেত্রে আমাদের মিশনের কিছু ইউনিকনেসও আছে। আমরা যেমন ল্যান্ড বেস, সাধারণত ইউএন মিশনগুলো হয় ল্যান্ড বেসড, বাট সেই ল্যান্ড বেস মিশনে যেমন আমরা অংশগ্রহণ করে থাকি, ঠিক তেমনভাবে আমরা যে সমুদ্র বেসড যে মিশনগুলো আছে, একমাত্র একটি মিশন সমুদ্র বেসড জাতিসংঘের ইতিহাসে, সেটা হলো মেরিটাইম টাস্ক ফোর্স লেবাননে। সেখানেও কিন্তু আমরা আমাদের যুদ্ধজাহাজ সহ কন্টিনজেন্ট প্রেরণ করে থাকি। এছাড়া আমাদের সুদানে যে মিশনটি রয়েছে ফোর্স মেরিটাইম ইউনিট, এটাও একটি ইউনিক মিশন, কারণ এটা হলো 945 কিলোমিটার একটা দীর্ঘ নদীপথে আমরা আমাদের অপারেশন লাইফলাইন নামক একটি অপারেশন পরিচালনা করে থাকি মিশনের হিসাবে। এছাড়াও আমরা বিভিন্ন দেশে আমাদের যে মিলিটারি অবজারভার, স্টাফ অফিসার এগুলো প্রেরণ করে থাকি। বর্তমানে জাতিসংঘ হেডকোয়ার্টারেও, ইউএন হেডকোয়ার্টারেও বাংলাদেশ নৌবাহিনীর একজন কর্মকর্তা সে নিয়োজিত আছেন স্টাফ অফিসার হিসাবে। সো আমরা ল্যান্ড, সমুদ্র, ইউএন হেডকোয়ার্টার সব জায়গাতেই বাংলাদেশ নৌবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমে অংশগ্রহণ করছে। এমনি এটা কি ধরেন সেনাবাহিনী বিমানবাহিনী থেকে একটু বেশি চ্যালেঞ্জিং মনে হয় নাকি? নৌবাহিনী বলতে আমরা যেটা বুঝি যে একবার মানে পানিপথ, নদীপথ, সমুদ্রপথ, এটার বাইরে আপনারা ল্যান্ডেও কাজ করছেন। জি, শুধু ল্যান্ড না, অবশ্যই যে সমুদ্রের যে চ্যালেঞ্জিংসটা, এক্সট্রা যে চ্যালেঞ্জটা আছে, যে বৈরী আবহাওয়া, প্রতিকূল পরিবেশ, কারণ আপনি যদি ভূমধ্যসাগরের আবহাওয়ার গতি প্রকৃতি দেখেন, এটা কিন্তু বছরের ম্যাক্সিমাম টাইম থাকে প্রচণ্ড রাফ থাকে, এবং সেই রাফ সমুদ্রে আমরা যে আমাদের দায়িত্বগুলো পালন করে থাকি বছরের 365 দিন, প্রতি মাসের 20 দিনের অধিক সমুদ্রে থেকে, সেটা আমাদেরকে যে নর্মাল যেই বিদ্রোহী গ্রুপ বা নন স্টেট অ্যাক্টর থেকে যেই থ্রেটগুলো আছে, তার থেকেও যে অন্যান্য যে সকল থ্রেট, যেমন আবহাওয়ার প্রতিকূলতা, বৈরী আবহাওয়া এবং অন্যান্য বিশ্বের বিভিন্ন উন্নত যুদ্ধ জাহাজের সাথে যে আমাদের কম্বাইন্ড কোঅর্ডিনেটেড প্যাট্রোল করে করা, সেটা অবশ্যই একটু অধিক চ্যালেঞ্জের। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসতে চাই গ্রুপ ক্যাপ্টেন সালাউদ্দিন মাহমুদ আলিম আল রাব্বি, বিমান বাহিনীর ভূমিকা সম্পর্কে একটু বলবেন। আমরা তো বিমান বাহিনী বলতে আকাশপথ বুঝি আসলে, সো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিমান বাহিনীর রোলটা কেমন থাকে আসলে, এবং এখন কোন কোন দেশে কত মিশন চলছে? আপনাকে এবং নিউজ 24 চ্যানেলের কর্তৃপক্ষকে প্রথমে আমি ধন্যবাদ জানাই। বিমান বাহিনী প্রধান এবং বিমান বাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে প্রথমে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করি আমাদের যত শান্তিরক্ষী তাদের আত্মত্যাগ দিয়েছেন এবং যত নিহত এবং আহত হয়েছেন সবার প্রতি, এবং আমাদের সমবেদনা জানাই শোক সন্তপ্ত পরিবারের প্রতি। আমার দুই সিনিয়র আগেই বর্ণনা করেছেন, একইভাবে বিমান বাহিনীর জন্য এটা প্রযোজ্য। বিমান বাহিনীর যাত্রা শুরু হয় 1993 সালে বসনিয়া হার্জেগোভিনা মিশনের মাধ্যমে। 6 জন কর্মকর্তা এখানে ডিটেল হয়েছিল। পরবর্তীতে 1995 সালে 2টি বেল 212 হেলিকপ্টার কুয়েতে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত হয়। সেখান থেকে আমাদের এয়ার অপারেশনের যাত্রা শুরু হয়। এখন 2025 সালে এসে আমাদের 3টি এভিয়েশন কন্টিনজেন্ট বর্তমানে 2টি দেশে আছে। 6টি হেলিকপ্টার, MI-17 হেলিকপ্টার ইউটিলিটি ট্রান্সপোর্ট ইউনিট, একটি C-130 ট্রান্সপোর্ট ইউনিট, দুটাই হচ্ছে ডিআর কঙ্গোতে, এবং আরেকটি আর্মড ইউটিলিটি হেলিকপ্টার, এটা হচ্ছে MI-17 MI-171H হেলিকপ্টার দিয়ে, এটা যেটা সেন্ট্রাল আফ্রিকায়। সো আমাদের এখন 9টি হেলিকপ্টার এবং একটি C-130 দিয়ে বিমান বাহিনীর এবং বাংলাদেশের পতাকা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে, যেটা মিশনের যে প্রান্তেই থাকুক এই আমাদের আকাশযান ব্যবহার করে বাংলাদেশের পতাকা ছড়িয়ে যাচ্ছে
বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে। আর আমি যদি রোলের বিষয়ে বলি, এটা বিমান বাহিনীর জন্য খুব স্পেসিফিক, যেমন আমাদের সৈন্য পরিবহন, ট্রুপ ইনসারশন, রসদ এবং গোলাবারুদ পরিবহন, সার্চ অ্যান্ড রেস্কিউ, মেডেভ্যাক, ক্যাজুয়ালিটি ইভ্যাকুয়েশন, যে এগুলো সব আকাশপথে। এর কারণটি কি? কারণটি হচ্ছে আমরা দুর্গম এরিয়ায় এবং অপরিচিত এরিয়ায় বৈরী পরিবেশে আমাদের সব অপারেশন করতে হয়, যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমাদের সেনাবাহিনীর যে তড়িৎ প্রতিক্রিয়ার প্রয়োজন হয়, সেটার জন্য আকাশযান বেছে নেওয়া হয় এবং আমরা তড়িৎভাবে সেগুলোকে সব মোকাবেলা করতে পারি। সো বিমান বাহিনীর সকল জাহাজ, হেলিকপ্টার এবং প্লেন আমাদের বিভিন্ন সাপোর্টের কাজে সকল মিশনে সুনামের সাথে ব্যবহৃত হচ্ছে। জি, আসতে চাই আবারও কর্নেল ওমর বিন মাসুদ, একটু অভিজ্ঞতা শুনতে চাই। আপনি তো ছিলেন মিশনে, কত বছর ছিলেন, সেই জায়গার অভিজ্ঞতা কেমন আসলে? মানে ধরেন সাধারণ মানুষের কাছে বা আমরা যতটা জানি যে খুবই চ্যালেঞ্জিং আসলে, এবং একরকম স্বপ্নও থাকে যারা এই বাহিনীগুলোতে কাজ করে, তাদের স্বপ্ন থাকে যে তারা মিশনে যাবেন, একরকম কম্পিটিশনও থাকে আসলে কে আগে পরে যাবেন, হয়তো সেটারও নিয়ম আছে, কিন্তু একটু চ্যালেঞ্জিং অভিজ্ঞতা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। জানি না কতটুকু স্বপ্ন এবং বাস্তবতার এই অঙ্ক মেলাতে পেরেছি আমি আমার জীবনে। আমি দুটো মিশনের অভিজ্ঞতা আছে এবং ইনসিডেন্টালি দুটোই ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো বা কঙ্গোতে। জি। এবং প্রথমবার আমি গিয়েছি 2008 সালে। আপনি হয়তো জানেন আমাদের মিশনগুলোর স্থায়িত্বকাল 1 বছর করে। সো প্রথমবার আমি গিয়েছি 2008-9 এই সময়সীমার মধ্যে। তখন আমি একটি সেক্টর হেডকোয়ার্টারে স্টাফ অফিসার হিসেবে নিয়োজিত ছিলাম। আগেই বলে নিচ্ছি, এর পরের বার আমি গিয়েছি 2017-18 সালে, তখন আমি মিলিটারি অবজারভার হিসেবে নিয়োজিত ছিলাম। প্রথমে আপনি যেহেতু বলেছেন, আমি প্রথমে স্টাফ অফিসার হিসেবে আমার অভিজ্ঞতা সামান্য একটু বর্ণনা করব। এই ক্ষেত্রে আমার তেমন চ্যালেঞ্জটা আমি ফেস করতে হয়নি, কারণ সেক্টর হেডকোয়ার্টারের মধ্যে, সদর দপ্তরের মধ্যে অফিসিয়াল কার্যক্রমগুলোই সমাধান করার প্রধান কাজ ছিল। যদিও আমার যে স্পেসিফিক যে অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেই অ্যাপয়েন্টমেন্টের কাজের পরিধির মধ্যে এটা একটা মাল্টি ন্যাশনাল সেক্টর ছিল বলে রাখা ভালো। সকলের যে ভিজিটগুলো অনুষ্ঠিত হতো, সেই ভিজিটের সকলের ভিজিট পরিকল্পনা করা এবং সেটা যথাযথ সময়ে সঠিকভাবে গ্রাউন্ডে এক্সিকিউশন নিশ্চিত করা, এটাই আমার দায়িত্ব ছিল। এবং এই দায়িত্বের মধ্যে আমি একটা জিনিস যেটা অর্জন করেছি, সেটা হচ্ছে একটা মাল্টি ন্যাশনাল সেক্টরে সবার সাথে মিলেমিশে খাপ খেয়ে কাজ করা, যেটা আমাকে অনেক অভিজ্ঞতা অর্জনে সহায়তা করেছে। পরবর্তীতে আমার কাছে মনে হচ্ছে বিভিন্ন জায়গায় এই ধরনের মাল্টি ন্যাশনাল এনভায়রনমেন্টে সেটা আমি উপযুক্তভাবে আমি প্রয়োগ করতে পেরেছি। এখন তারা ধরেন মানে মানুষ ডিফারেন্ট, লোকেশন ডিফারেন্ট, হয়তো দুর্গম এরিয়াতেও থাকতে হয়, ফ্যাসিলিটিসগুলো কেমন থাকে? আপনার এই প্রশ্নের সাথে আমার দ্বিতীয় যে মিশন, সেটার খুবই প্রাসঙ্গিকভাবে জড়িত। দ্বিতীয় মিশনে আমি মিলিটারি অবজারভার হিসেবে ছিলাম। আমার যে জায়গায়, যে টিম সাইট বলি আমরা, যে জায়গা থেকে আমি অপারেশন কার্যক্রম পরিচালনা করতাম, সেই জায়গার ছিল একটি দুর্গম এলাকা এবং তার নিকটতম বেস যেখান থেকে আমাদের রসদ সাপ্লাই করা হতো, সেটা ছিল 400 কিলোমিটার দূরে। বস্তুতপক্ষে এই আমাদের টিম সাইটটি সপ্তাহে একদিন হেলিকপ্টার দ্বারা প্রোভাইড করা হতো আমাদের রসদ এবং অন্যান্য সামগ্রী। এটি একটি যেটাকে বলা হয়, আমরা বলতে পারি আমাদের প্রশাসনিক বা লজিস্টিক চ্যালেঞ্জ। দ্বিতীয়ত চ্যালেঞ্জ এই জায়গায় ছিল হচ্ছে যেটা হলো আপনার আভিযানিক চ্যালেঞ্জ। এই রিমোট এলাকাটার যে জায়গায় আমরা টিম সাইট স্থাপন করে অবজার্ভার হিসেবে দায়িত্ব পালন করেছি, এখানে ডিআরসি বা কঙ্গোর যে সেনাবাহিনী আছে, FARDC নামে পরিচিত, তাদের সাথে খুব বিরতিহীনভাবে তাদের যে বিভিন্ন আর্ম গ্রুপ আছে, আমরা তাদেরকে এলিমেন্ট হিসেবে তাদের আমাদের কাছে পরিচিত ছিল। সেই এলিমেন্টের একটা সংঘর্ষ সবসময় ছিল। এবং আমি আপনাকে একটি ঘটনার এখানে এক্সাম্পল দিতে পারি। যে কোনো একদিন এই ধরনের একটা সংঘর্ষের কারণে আমাদের প্রায় 5 দিন কোনো রকম কমিউনিকেশন থেকে আমরা বিচ্ছিন্ন ছিলাম এবং এটা আমাদের ক্যাম্প থেকে উইদিন 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে এই সংঘর্ষটা হয় এবং যেখানে অনেক এলিমেন্ট গ্রুপকে, যারা আর্ম গ্রুপ নামে পরিচিত ছিল, তাদেরকে এই সেনাবাহিনী তাদেরকে সরাসরি শুটিংয়ের মাধ্যমে নিহত করে। এবং যেটার পরিপ্রেক্ষিতে আমাদের ক্যাম্প এরিয়ায় প্রায় 700-র অধিক আইডিপির চলে আসে, তারা আমাদের ক্যাম্প এলাকায় চলে আসে এবং যাদেরকে আসলে ব্যবস্থাপনা করা একটা প্রচণ্ড রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। ওই সময়টা কি একটু মানে খুব ইনসিকিউর ফিল করেন? এটা আসলে নিরাপত্তাহীনতায় ভুগি, বিকজ একত হচ্ছে এই ধরনের টিম সাইটে আপনার কমিউনিকেশন ইজ এ বিগ চ্যালেঞ্জ। যেহেতু আমাদের নর্মাল যে মোবাইল কমিউনিকেশন সেটা সেখানে নেই,
মূলত স্যাটেলাইটের মাধ্যমে আমাদের কমিউনিকেশনগুলো আমরা ব্যবস্থা করব। অনেক ধন্যবাদ। সাব্বির আহমেদ খান, কোন অভিজ্ঞতা একটু যদি শেয়ার করতেন, মানে থাকেন, আমি একটু জানতে চাই যে খুব বিপাকে পড়েছেন কোনো সময় এরকম যে অভিজ্ঞতা ভুলতে পারেন না এখনো, মাঝে মধ্যে মনে পড়ে, বা অ্যাডভেঞ্চারাস টাইপ, আচ্ছা, বা কাউকে কাছ থেকে দেখেছেন কোনো সহকর্মী বেশি বিপদে পড়েছে, এরকম কোনো অভিজ্ঞতা একটু জানতে চাই। আচ্ছা, আমি আমার যে প্রথম যে মিশনটা করি সেটা হলো 2007-08 সুদানের একটি খুবই দুর্গম জায়গায়, বিদ্রোহী নিয়ন্ত্রিত জায়গায় আমি মিলিটারি পুলিশের ডিটাচমেন্ট কমান্ডার হিসাবে সেখানে নিয়োজিত ছিলাম। জায়গাটা ছিল সেক্টর 2 ওয়াও নামে একটি শহর। সেই শহরটা এতটাই দুর্গম ছিল যে সেখানে কোনো ধরনের ইলেকট্রিসিটি ছিল না এবং কোনো ধরনের পাকা রাস্তা এবং আধুনিক কোনো ব্যবস্থাও সেখানে নেই। আমি জাস্ট যাওয়ার 2 মাসের ভিতরে হঠাৎ করে আমার কাছে খবর আসলো যে ওখানে চাইনিজ কন্টিনজেন্ট ছিল। সে চাইনিজ কন্টিনজেন্টের একটি ট্রাককে আটকে তার 10 জন যে শান্তিরক্ষী আছে সেই শান্তিরক্ষীদেরকে জিম্মি করেছে এসপিএলএ বা সুদান পিপলস লিবারেশন আর্মি। সেই খবর পেয়ে আমি এবং ইউএন সিকিউরিটি, সাধারণত মিলিটারি পুলিশ এবং ইউএন সিকিউরিটি একসাথে কাজ করে যখন সিভিলিয়ানদের সাথে মিলিটারিদের যে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয় মিশন এরিয়ায়। তা আমি এবং ইউএন সিকিউরিটির একজন ছিল যে ক্রোয়েশিয়ান একজন মহিলা শান্তিরক্ষী, বেরিনা কোভাসেভিক ওনার নাম। আমরা 2 জন মিলে ওখানে গেলাম আমাদের সৈন্য সহ, এবং আমরা ওখানে যেটা দেখলাম যে সেই গাড়িটা বা ট্রাকটাকে আটকে প্রায় 500-600 লোক বিভিন্ন ধরনের তাদের হাতে লেথাল ওয়েপন এবং অস্ত্রসহ বিভিন্ন ধরনের তারা ঘিরে রেখেছে, এবং তারা যেই 10-12 জন যে চাইনিজ যে শান্তিরক্ষী আছে তাদেরকে বের করে তারা মেরে ফেলবে, এরকম একটা হয়েছে আর কি। তা প্রথমেই যেহেতু আমি প্রথম এই ধরনের একটা সিচুয়েশনের ভিতর পড়েছি, যে ইউএন সিকিউরিটি যে ছিল সে এগিয়ে যায়, তাকে বলে যে তুমি যে দেখো একটু, আমি একটু পিছনে থাকি। সে এগিয়ে যাওয়ার সাথে সাথেই দেখলাম যে তাকে যে সুদান পিপলস লিবারেশন আর্মির যে লিডার গোত্রীয় যারা ছিল তারা তাকে বলল যে আমরা কোনো সিভিলিয়ান কারোর সাথে কথা বলবো না। তখন আমি নিজে থেকে এগিয়ে যাই, আমি গিয়ে বলি যে আই এম অলসো মিলিটারি, ইউ আর অলসো মিলিটারি, সো আই এম মিলিটারি পুলিশ, ইফ এনিথিং হ্যাপেন আসো আমরা একসাথে নেগোসিয়েশন করি এবং দেখি কি করা যায়। আমি এদেরকে নিয়ে যাব না, আমি এদেরকে তোমাদের হাতেই রাখবো, বাট আসো আমরা কথা বলি বা বলি। কারণ তখন তারা আমার কথা শোনে, এবং যেই তাদের ভিতরে যে লিডার ছিল তার হাতে ইভেন অস্ত্র ছিল, সে আমাকে এসে জড়িয়ে ধরে যে ইউ আর মিলিটারি বলে, তার সাথে যে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলি, এবং সেই 10-12 জন যে শান্তিরক্ষী ছিল চাইনিজ তাদেরকে নিয়ে আমি সেক্টর হেডকোয়ার্টারে ওদের যে পুলিশ ফোর্স সেই পুলিশ ফোর্সের কাছে আমি হ্যান্ডওভার করি। আসলে সেখান থেকে আবার পরবর্তীতে চলে আসে। তাই এটা একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। এবং সেম আর একটা ঘটনা রাতের বেলা, আমি আগেই বলেছি ইলেকট্রিসিটি নেই, আমি খবর পেলাম যে একজন আর্মো যে ইউএন মিলিটারি অবজারভার যে সে আক্রান্ত হয়েছে। আমি যখন সেখানে গেলাম এবং তাকে উদ্ধার করে, সে অলরেডি তখন বিভিন্নভাবে সেখানে প্রহৃত হচ্ছে লোকজন দ্বারা। আমি যখন তাকে উদ্ধার করে নিয়ে আসছি তখন তারা ওপেন ফায়ার শুরু করে। সো আই লাই ডাউন ইন দ্য গ্রাউন্ড, এবং তারপর যা হোক আমার যারা ছিল, আমার সাথে সৈন্য যারা ছিল, তারা এসে আমাকে সেখান থেকে আমাদের 2 জনকে রক্ষা করে নিয়ে যায়। 2 রকম ঘটনা শুনলাম আসলে, মানে একরকম হচ্ছে ভালো লাগে আপনি ডিলটা সাকসেসফুলি করতে পারছেন, আর একটা মানে জীবন মৃত্যুর সন্দেহ। অনেক ধন্যবাদ। আমরা একটু গ্রুপ ক্যাপ্টেন সালাউদ্দিন মাহমুদ আলিম আল রাব্বি চ্যালেঞ্জ সম্পর্কে একটু জানতে চাই আসলে বিমান বাহিনীর, আর অভিজ্ঞতার জায়গাটা যেভাবে আমি একটু শুনলাম, আপনার এরকম যদি অভিজ্ঞতা থাকে আসলে আকাশপথে। প্রতিটা ইউএন মিশনই আসলে অনেক অভিজ্ঞতার সুযোগ দেয়। আমারও সুযোগ হয়েছিল 2টা ইউএন মিশনে জয়েন করার। 2009-10 সালে আমি ব্যানিয়ার কন্টিনজেন্টের সাথে ডিআরসিতেই মিশনে ডিপ্লয় হই। পরেরটি আমি 2020 সালে মুভকন স্টাফ অফিসার হিসেবে গোমা ফোর্স হেডকোয়ার্টারে আমি জয়েন করি। সো আমার 2টা অভিজ্ঞতা 2 ধরনের। সো আমি 2টা থেকে একটি করে অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমি অপস অফিসার হিসাবে ব্যানিয়ার কন্টিনজেন্টে ছিলাম 2009-10 সালে। তখন আমাদের যদি ডিআরসি সম্বন্ধে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দেশটি পাহাড়ে পরিপূর্ণ, ঘন জঙ্গল, সমতল ভূমি খুব একটা দেখা যায় না। আমি যেহেতু অপস অফিসার ছিলাম, বেশিরভাগ সময় আমরা ক্যাম্পে থাকতাম। কিন্তু যখন আমাদের নতুন কোনো জায়গায় ক্যাম্প বসাতে হতো বা আমাদের এভিয়েশনের অপারেশনের জন্য নতুন কোনো জায়গায় যেতে হতো, তখন আমাদের শিফট করতে হতো। তা আমাদের হঠাৎ করে একটা অনুরোধ আসে যে বান্দাকা নামের একটি জায়গা, যেটা আমাদের বুনিয়া থেকে প্রায় 1200 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত, সেখানে একটি আক্রমণ হয়েছে এবং প্রচুর সিভিলিয়ান মারা গিয়েছে।
এখানে অন্যান্য দুটি এভিয়েশন কন্টিনজেন্ট ছিল, তাদেরকে অনুরোধ করা হয়, চিফ এভিয়েশন অনুরোধ করেন যে আপনাদের এয়ারক্রাফট এখানে সাপোর্টের জন্য দিন, আমাদের মিলিটারি অপারেশন হবে। তারা সব কিছু মিলে এবং দূরত্ব দেখে তারা এটাকে গ্রহণ করে না। পরে এটা ব্যানিয়ারের কাছে আসে, ব্যানিয়ার কন্টিনজেন্ট কমান্ডার খুব সাহসিকতার সাথে এটা গ্রহণ করে। কিন্তু আমরা যারা জুনিয়র ছিলাম, আমি তখন আমার সার্ভিস লেংথ 10 বছর, আমি আসলে আমাদের কাছে একটু ভয়েরই বিষয় ছিল যে 1200 কিলোমিটার দূরে হেলিকপ্টার চালাতে হবে এবং এটা আমাদের নর্মাল তেল দিয়ে যাওয়া সম্ভব না। তখন আমাদের MI-17 হেলিকপ্টারের ভিতরে আবার একটা ট্যাঙ্ক নেওয়া যায়, এখানে অ্যাডিশনাল ট্যাঙ্ক নিয়ে আমাদের প্রায় 5.5 ঘন্টা ফ্লাই করতে হবে একটা না হেলিকপ্টারে করে ওইখানে যাওয়া ডিপ্লয় করার জন্য। এবং বিষয়টা দেখেন, এটা ছিল আমাদের ঈদের দিন। ওকে, সো ঈদের দিন আমাদের ঈদের আনন্দ আসলে কোথায় গেল জানি না, নামাজ পড়া কোনো রকম হয়ে সবাই আমরা রেডি যে কখন আমাদের যেতে বলা হবে। আকাশে যে বিষয়টা দাঁড়ালো, চারিদিকে ঘন বন আর বন, পাহাড়, খালি মনে হচ্ছিল যদি হেলিকপ্টারে কিছু হয় কোথায় যে পড়বে আমরা জানি না। বাট আল্লাহর অশেষ সহমত, আমরা 5 ঘন্টা প্লাস ফ্লাই করে ওই জায়গায় ল্যান্ড করি। এবং ল্যান্ড করেও এটা আসলে বন্ধুর কোনো জায়গা ছিল না, জায়গাটা আসলে অনেক এয়ার অপারেশনের জন্য কিছু প্রস্তুতি লাগে, সেই ধরনের কোনো প্রস্তুতি ছিল না। বাট জানেন যে হেলিকপ্টার অপারেশন আমাদের এই সময়ের মধ্যে বাংলাদেশ এয়ারফোর্স ওখানে প্রায় 9 বছর অপারেট করে ফেলেছে। সো এখানে যে অভিজ্ঞতা দিয়ে আমরা ওখানে টিকে থাকি, সো এটা কোনোভাবেই ভোলা সম্ভব হয় না। এটা আমার প্রথম মিশনের। একটা বিরতি নিয়ে শুনি, একটা বিরতির পরে নিশ্চয়ই দ্বিতীয় অভিজ্ঞতা শুনবো। দর্শক, ছোট্ট বিরতির সময় হয়েছে গণতন্ত্রে ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2025 নিয়ে, শান্তিরক্ষী বাহিনীর বিভিন্ন চ্যালেঞ্জ এবং বাংলাদেশের অবদান সম্পর্কে। জি, আমরা কথা বলছিলাম, গ্রুপ ক্যাপ্টেন সালাউদ্দিন মাহমুদ আলিম আল রাব্বি অভিজ্ঞতা বলছিলেন। মানে এই জায়গাটাই আপনারা যে ট্রেন আপ হন যাওয়ার আগে, সেই ধারণার সঙ্গে মেলে কিনা বাস্তবতা যাওয়ার পর? জি, আমি যদি এইভাবে বলি, আমাদের বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ কিন্তু আন্তর্জাতিক মানের। এটা বিভিন্ন জায়গায় আমরা ট্রেনিংয়ে যে জয়েন করেছি, ইউএন মিশনে জয়েন করেছি, এটা যখন অন্যদের সাথে আমরা কাজ করি এটা পরিষ্কারভাবে বোঝা যায়। এবং যখন আমরা কোনো ট্রেনিংয়ে তাদের সাথে জয়েন করি, এটা খুব ভালো মতোই তারা প্রকাশ করেন যে বাংলাদেশের প্রশিক্ষণ অনেক উন্নত মানের। সো বাংলাদেশের জানেন যে প্রশিক্ষণের জন্য আমাদের ইউএন মিশনের জন্য বিপসট নামের একটি ইনস্টিটিউট অলরেডি আছে, যেখানে আমাদের সব ইউএন মিশন রিলেটেড সব ট্রেনিং এখানে দেওয়া হয়। আর আমি যদি আলাদাভাবে এভিয়েশনের ট্রেনিংয়ের বিষয়ে বলি, আমাদের এভিয়েশনের ট্রেনিংয়ের জন্য বাংলাদেশে খুব একটা পাহাড়ি জায়গা নাই। সো আমাদের যারা ইউএন মিশনে ডিপ্লয় করে হেলিকপ্টার অপারেশনের জন্য, তাদেরকে বাধ্যতামূলকভাবে আমাদের চট্টগ্রাম হিল ট্যাক্স এরিয়াতে ফ্লাই করতে হয়। সো এই ট্রেনিংটা আমরা দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি আমরা আধুনিক MI-17 সিমুলেটর বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়েছে, তার মাধ্যমে সকল আবহাওয়া, বৈরী, প্রতিকূল সব কিছু মিলিয়ে আমরা সিমুলেটর ট্রেনিং দিতে পারি, যার মাধ্যমে আমাদের বৈমানিকরা আগের থেকে আরও বেশি প্রস্তুতি নিয়ে মিশনে যেতে পারে। অনেক ধন্যবাদ। আসতে চাই আবারও কর্নেল ওমর বিন মাসুদ। এখনকার ধরেন সময় যত যাচ্ছে, প্রযুক্তি আসছে, আমরা আসলে কতটা ক্যাপেবল হচ্ছে, এই জায়গাটা সক্ষমতা কতটা বেড়েছে, এবং শান্তিরক্ষী মিশনে এই জায়গাটা একটু শুনতে চাই। কারণ আপনারা তো বিভিন্ন কিছু ফেস করতে হয়, চ্যালেঞ্জ ফেস করতে হয়। নিরাপত্তার জায়গাটা বা কেমন? নিরাপত্তার বিষয়ে যখন আপনি প্রশ্ন করলেন, নিরাপত্তার সাথে নিরাপত্তা ঝুঁকি এবং সেই ঝুঁকি পূরণে যে করণীয়, এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি নিরাপত্তা, যেহেতু আজকে আমাদের আলোচনাটা শান্তিরক্ষা মিশনের সাথে সম্পৃক্ত, এই জন্য আমি শুধুমাত্র এর মধ্যেই অন্তর্ভুক্ত থাকতে চাই। আপনি ঠিক বলেছেন, প্রযুক্তির উন্নতির সাথে সাথে মিশন এরিয়ায় নিরাপত্তার যে পরিব্যাপ্তি, এটা অনেক বেড়েছে। এবং এক্ষেত্রে যেহেতু শান্তিরক্ষা মিশনে বল প্রয়োগের ক্ষেত্রে অনেক নিয়ন্ত্রণ মেনে চলতে হয়, সেই জন্য এই ক্ষেত্রে সেই নিরাপত্তার ঝুঁকিটা আরও অনেক বেশি। বাংলাদেশ সেনাবাহিনী এই ক্ষেত্রে দুটো বিষয়ের উপর জোরদান করে, একটি হচ্ছে প্রশিক্ষণ এবং দ্বিতীয়ত হচ্ছে সক্ষমতা অর্জন। প্রশিক্ষণের ক্ষেত্রে একটু আগে
সালাউদ্দিন বলেছেন বিপসটের কথা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং। এটা একটি আন্তর্জাতিক মানের ইনস্টিটিউশন যেখানে আসলে মিশন স্পেসিফিক বা মিশন সংশ্লিষ্ট ট্রেনিংয়ের উপর প্রতিনিয়তই পরিবর্তন করে মিশন স্পেসিফিক ট্রেনিংটা দেওয়া হয়। এখানে দুই ধরনের ট্রেনিং হয়, একটা হচ্ছে ব্যক্তিগত ট্রেনিং আর একটা হচ্ছে কালেকটিভ ট্রেনিং। আমি ট্রেনিং সম্পর্কে খুব বেশি বলছি না, বাট যতটুকু আমার জানানো দরকার, আমরা যেই নিরাপত্তা সংক্রান্ত যে ঝুঁকিটা বিশেষ করে কালেকটিভলি আমরা ফেস করি, সেটার জন্য আমরা একটা প্রাক মোতায়েন ট্রেনিং এখানে অর্গানাইজ করা হয়। এখানে প্রতিটি মিশন গোয়িং অর্গানাইজেশন আমাদের এই বিপসটে প্রায় 5 থেকে 7 মাস আগে প্রায় 22 সপ্তাহের একটা ট্রেনিং লাভ করে। এবং এই ট্রেনিংগুলোর প্রথম ধাপটা হচ্ছে পিডিটি বা প্রি ডিপ্লয়মেন্ট ট্রেনিং, যেটা কোর ইস্যুগুলোর উপর ট্রেনিং করা হয়। এরপরে প্রায় 2 থেকে 3 সপ্তাহের জন্য মিশন স্পেসিফিক ট্রেনিং দেওয়া হয়। সো এই ধরনের প্রশিক্ষণ লাভের ফলে যেটা হয়, আমরা যে নিরাপত্তা ঝুঁকিগুলো তৈরি হয় সেই নিরাপত্তা ঝুঁকিগুলোকে মোকাবেলা করার জন্য একটা উপযোগী প্রশিক্ষণ আমরা লাভ করি। প্রযুক্তি কি, মানে ধরেন অন্য দেশের সাথে আমাদের যদি প্রযুক্তির জায়গাটা, প্রযুক্তির ক্ষেত্রে আমরা অন্যান্য দেশের সাথে, আমি সরঞ্জামাদের সক্ষমতা যেখানে যে বিষয়টা আসছে সেখানে আমি প্রযুক্তির বিষয়ে বলছি। অন্যান্য যে কোনো দেশের সাথে আমরাও, বাংলাদেশ সেনাবাহিনী, বিমান এবং নৌবাহিনী একীভূতভাবে আমরাও প্রযুক্তিগত ক্ষেত্রে আমরাও উন্নত সরঞ্জামাদি দিয়ে আমাদের নিজেদের শান্তিরক্ষী বাহিনীকে সুসজ্জিত করছি। এবং আমাদের বর্তমান সরকার এই উন্নত প্রযুক্তি ব্যবহার করে উন্নত সরঞ্জামাদিদের ব্যবহার এবং তার ক্রয় ব্যাপারে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন, এবং যে কারণে আমাদের প্রত্যেকটি কন্টিনজেন্ট আধুনিক অস্ত্রশস্ত্র এবং সরঞ্জামাদি সহ সজ্জিত হয়ে আমরা মিশনে মোতায়েন আছি। যে কারণে আমাদের এই ধরনের ঝুঁকির বিষয়গুলোকে আমরা মোটামুটিভাবে আমরা সাহসিকতার সাথে মোকাবেলা করতে সমর্থ হচ্ছি। অনেক ধন্যবাদ। নৌবাহিনীর বিষয়টা তো ধরেন আপনারা ল্যান্ডেও কাজ করছেন, পানিপথেও কাজ করছেন, আকাশপথেও আছেন। আমি একটু জানতে চাই যে অপারেশন লাইফলাইনের জায়গাটা, স্পেশাল ওয়ারফেয়ার ফোর্সের সমন্বয়ে গঠিত স্বতন্ত্র মেরিন ইউনিট অপারেশন লাইফলাইন পরিচালনা করছে নৌবাহিনী, সেই জায়গাটাই কার্যক্রম সফলতা সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। অপারেশন লাইফলাইন এবং অন্য যে মিশনটা আছে এমটিএফ, দুইটা সম্পর্কে আমি একটু হালকা করে বলতে চাই আর কি, যেহেতু দুইটাই একটু ইউনিক মিশন আর কি। আমি যেটা আগেও বলেছি যে এই দুইটা মিশনের দুইটা ভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। একটা হলো ভূমধ্যসাগরের চ্যালেঞ্জ এবং সেখানকার যে ম্যান্ডেট, কারণ মধ্যপ্রাচ্যের যে কনফ্লিক্ট চলতেছে আপনারা দেখতেছেন যে এখন চলতেছে, অনেক ভয় লাগে। ভূমধ্যসাগর আমরা তো ধরেন বিভিন্ন ভিডিওতে এখন ইউটিউবের কারণে আমরা বিভিন্ন জন ভিডিও করে সাগরের যে ঢেউ দেখা যায়, আপনারা তো নিশ্চয়ই এগুলোর প্রশিক্ষণ আগে পেয়েছেন। ডেফিনেটলি ভয় লাগে। এখানে যেটা বলি যে এমটিএফ মিশনের যে চ্যালেঞ্জটা আমরা কিভাবে মোকাবেলা করছি বা আমরা কিভাবে প্রিপেয়ার্ড হচ্ছি, সেটা যদি আমি বলতে চাই যে বাংলাদেশ নৌবাহিনী যে মোটো আছে শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, বাংলাদেশ নৌবাহিনী কিন্তু শান্তি এবং সংগ্রামে সবসময়, ইভেন এই শান্তিকালীন সময়ে আমাদের 365 দিন কিন্তু বঙ্গোপসাগরে 4 থেকে 5টি জাহাজ নিয়মিত বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য নিয়োজিত থাকে, এভরিডে 24 আওয়ার্স। ফলে অলওয়েজ বাংলাদেশ নৌবাহিনীর যারা আমরা আছি তারা কিন্তু একটা অপারেশনাল এনভায়রনমেন্টেই আমরা ট্রেন্ড হই এবং অপারেশন পরিচালনা করে থাকি। সো সেই অভিজ্ঞতাটাই কিন্তু আমরা এমটিএফ মিশনে যে যখন ভূমধ্যসাগরে আমাদের খুবই কাজে লাগছে, বা সেই অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সটার ফলে এই যে আপনি যেটা বললেন যে যখন সমুদ্র খুব উত্তাল হয়, সমুদ্র খুব মানে রাফ থাকে, তখন কিন্তু একটা ভিন্নধর্মী পরিবেশ আর কি, বিভিন্ন জন বিভিন্ন দিকে বিভিন্নভাবে তখন জাহাজকে পরিচালনা করতে হয়, আবার কোঅর্ডিনেটেড পেট্রোল করতে হচ্ছে, বা মিশনের ম্যান্ডেট অনুসারে আকাশপথে ইভেন যে আমার যে অন্য কোনো ধরনের বিমান আসতেছে কিনা সেটাও কিন্তু রিপোর্ট করতে হয়। সো সেই জায়গা থেকে করলে আমরা বলতে পারি যে এমটিএফ মিশনটাকে আমরা ওইভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করে অত্যন্ত সুনামের সাথে এখন পর্যন্ত দায়িত্ব পালন করছি। আর অপারেশন লাইফলাইন যেটা বলি, যেটা সুদানে চলতেছে আমাদের ফোর্স মেরিটাইম ইউনিট, সেখানে প্রায় 200 জনের কন্টিনজেন্ট একটা 8টা লাইট পেট্রোল ক্রাফটের মাধ্যমে অপারেশন লাইফলাইনটা পরিচালনা করে। আপনি এটার যে নামকরণ যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে অপারেশন লাইফলাইনটা এই জন্যই বলা হচ্ছে, যদি এই অপারেশনটা বন্ধ হয় তাহলে পুরো যেই ওখানে যে মিশনটা চলতেছে, যে সাউথ সুদানের যে ইউনিমিস যে মিশনটা চলতেছে, সেই পুরো মিশনটাই কিন্তু জিওপার্ডি, মানে মিশনটা একটা ঝুঁকির ভিতর পড়ে যাবে।
তার কারণ হলো এই মিশনের, জাতিসংঘের এই মিশনে যতগুলো কন্টিনজেন্ট আছে, যারা এই মিশনে নিয়োজিত আছে, শুধুমাত্র বাংলাদেশ না, অন্যান্য সকল দেশ, সেই সকল দেশের যত ধরনের লজিস্টিক্স আছে, সেই লজিস্টিক্স সমূহকে আমরা জুবা এবং মালাকাল 945 কিলোমিটার দূরত্ব আছে আপনার নদীপথ, সেই লজিস্টিকগুলা যখন সরবরাহ হয় এই দুই জায়গা থেকে, এক জায়গা থেকে আর এক জায়গায়, এই পুরো লজিস্টিকের নিরাপত্তাটা কিন্তু অপারেশন লাইফলাইনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিটাইম ইউনিট এই করে থাকে। এবং আপনার এই অপারেশন লাইফলাইন এক একটা 40 থেকে 45 দিন দীর্ঘ হয়, 24 ঘন্টা। এবং এখন পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী 70টা অপারেশন লাইফলাইন পরিচালনা করেছে এবং আলহামদুলিল্লাহ সবগুলি সফলতার সাথে করতে সক্ষম হয়েছে। ভালো, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, আবারও গণতন্ত্রের কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক, আবারও স্বাগত গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস নিয়ে, বাংলাদেশের অবদান এবং চ্যালেঞ্জ নিয়ে। আমাদের সঙ্গে আছেন তিনজন গুরুত্বপূর্ণ অতিথি। আছেন কর্নেল ওমর বিন মাসুদ, কমোডোর সাব্বির আহমেদ খান, একই সঙ্গে আছেন গ্রুপ ক্যাপ্টেন সালাউদ্দিন মোহাম্মদ আলিম আল রাব্বি। মূল চ্যালেঞ্জ কি দেখেন শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের? মূল চ্যালেঞ্জ এখন কি দেখেন? বিগত সময় একরকম, সময় তো আলটিমেটলি যাচ্ছে, আগামী দিনে মূল চ্যালেঞ্জ কি দেখেন শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের জায়গাটায়? জি, আমি কিছুটা তুলনা করতে পারি, যেহেতু আমি 9-10-এ একবার মিশন করেছি, আবার 2020-21-এ একবার মিশন করেছি, এবং আমি দুইবারই ডিআর কঙ্গোতেই করেছি মিশন। এখানে আমার মনে হয়েছে আগে যে প্রযুক্তিগত বিষয়টা ছিল এটা অনেক কম ছিল। কানেক্টিভিটি, পিপুলের তাড়াতাড়ি ইনফরমেশন এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, এই প্রবণতা কম ছিল, এবং অ্যাক্টরগুলা অনেকটা চেনা যেত যে এই এক অ্যাক্টর আছে, নন স্টেট অ্যাক্টর, আর একটা এখানে আছে। বাট এখন যেটা হয়েছে, প্রযুক্তিগত কারণে নন স্টেট অ্যাক্টর বা ভায়োলেন্ট গ্রুপদের সবসময় চেনা যাচ্ছে না, এবং হঠাৎ করে বিভিন্ন জায়গা থেকে আক্রমণ হচ্ছে। এটা যদি দেখেন গোমার মতো জায়গায় এই বছরের প্রথমেই ইউএন হেডকোয়ার্টারে, ফোর্স হেডকোয়ার্টার যেটা রিজিওনাল হেডকোয়ার্টার, সব জায়গায় আক্রমণ করে এখান থেকে ইউএনকে চলে যেতে হয়েছে, অন্য একটি জায়গায় প্রস্থান করতে হয়েছে। এর কারণ ইউএনের যে এত বড় একটি দেশে ইন্টেলিজেন্স ক্যাপাবিলিটি অনেক সময় এটা মিট করতে পারছে না। সো এই হঠাৎ করে ইনফরমেশন ফ্লো, দেশের উন্নতি, অর্থনীতি এবং সামাজিক উন্নতি সব কিছুর সাথে তাল মিলিয়ে আমাদের মিশনে যারা আমরা পিসকিপার হিসেবে যাচ্ছি, আমাদেরকে অ্যাডাপ্ট করতে হচ্ছে। আমরা ট্রেনিং নিয়ে যাচ্ছি, এই ট্রেনিং দিয়ে আমাদেরকে সব কিছু করতে সাহায্য করছে, এবং আমাদের স্পেসিফিক ট্রেনিং, আমাদের এক্সপিরিয়েন্স সব মিলিয়ে আসলে আমাদের মিশনকে আমরা সামনে নিয়ে যাই। অনেক ধন্যবাদ কর্নেল ওমর বিন মাসুদ। আপনার চোখে একটু চ্যালেঞ্জ সামনের দিনে দেখতে চাই, একই সঙ্গে বাংলাদেশের শান্তিরক্ষা মিশনের জায়গাটায় সামনের দিনের সম্ভাবনাই বা কী দেখেন? বাংলাদেশের আমরা সুনাম শুনি, এই সুনামের পেছনের মূল কারণ কি? ধন্যবাদ আপনাকে। আমি চ্যালেঞ্জের জায়গাটাতে একটু বিস্তারিত বক্তব্য রাখতে চাই। আমি মনে করি চ্যালেঞ্জের উৎস তিনটি। একটি হচ্ছে অপারেশনাল এনভায়রনমেন্ট বা আভিযানিক পরিবেশ, দ্বিতীয়ত হচ্ছে প্রতিনিয়ত পরিবর্তনশীল যে কনফ্লিক্ট বা বিবাদ, যে মডার্ন ট্রেন অফ কনফ্লিক্ট, আর তৃতীয়ত হচ্ছে প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা। আমি একটু যদি বিস্তারিত বিবরণ দেই, হোস্টাইল এনভায়রনমেন্ট বা যে পরিবেশ, এখন আমাদের শান্তিরক্ষীরা এখন যে আর্ম গ্রুপ আছে, সেই আর্ম গ্রুপের দ্বারা সরাসরি টার্গেটেড হচ্ছে। কখনো আগে হতো, বাট এখনকার মাত্রাটা অনেক বেশি। এখন তারা কখনো অ্যাম্বুশে পতিত হচ্ছে, এবং স্বয়ংক্রিয় যে বিস্ফোরক ডিভাইস যেটা আছে, আইডি বলি, সেই আইডির মাধ্যমে তারা আক্রান্ত হচ্ছে। এবং এটা মোটা দাগে এটাকে যদি আমরা এক্সপ্লেইন করতে চাই, আমরা বলতে পারি একটা অ্যাসিমেট্রিক ওয়ার বা অপ্রতিসম সংঘাতে লিপ্ত হয়েছে। এটার ঠিক প্রাসঙ্গিক চ্যালেঞ্জটা হচ্ছে মনস্তাত্ত্বিক প্রেশার এবং ট্রমা। প্রতিনিয়ত যখন লম্বা সময় ধরে আপনি আপনার চোখের সামনে এই ধরনের ভায়োলেন্স এক্সপোজড হয়, আপনি যখন বেসামরিক ব্যক্তিদের সাফারিংসটা আপনি দেখেন, তখন আপনি একটা মানসিক চাপের মধ্যে পড়েন এবং ট্রমাটাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লজিস্টিক যে চ্যালেঞ্জ, সেটা আগে যেমন ছিল এখন তেমনি আছে, বাট এখানে নতুন করে যোগ দিয়েছে যেটাকে আমি বলবো হলো রাজনৈতিক এবং কূটনৈতিক জটিলতা। যেমন মিনার্সো কিংবা ইউনিসফার মতো মিশনে রাজনৈতিক যে একটা
স্পর্শকাতরতা যেটা আছে সেটার মধ্যে থেকে কূটনৈতিক একটা টানাপোড়েনের মধ্যে শান্তিরক্ষী কর্মীদের তাদের দায়িত্ব পালন করতে হয়, একটা বড় চ্যালেঞ্জ, যেটা কিনা আপনাকে অনেক সময় যে নিউট্রালিটি বা নিরপেক্ষতা বজায় রাখাটা চরম আপনার চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এর সাথে আছে ভাষা এবং কালচারাল অ্যাডাপ্টেশন তো রয়েছে, আর সর্বোপরি যেটা আমরা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখন একটা ইভলভিং নেচার অফ পিসকিপিং অথবা বিবর্তিত একটা শান্তিরক্ষা চরিত্র তৈরি হয়েছে। এখানে আপনি অনেক বেশি শান্তি রক্ষার্থে নেশন বিল্ডিং এবং ডিডিআর এবং এই ধরনের কাজে জড়িত, যেটার আপনার অনেক অধিকতর স্কিল প্রয়োজন হয়। সম্ভাবনার জায়গা রয়েছে, আমাদের প্রশিক্ষণ। সম্ভাবনাটা আমি সাব্বির আহমেদ খান, বাংলাদেশের সম্ভাবনা সামনের দিনে কতটা দেখেন? আমরা শুনি যে বাংলাদেশ অনেক বেশি উপকৃত হচ্ছে, জি, যারা যাচ্ছে তারা পার্সোনালি উপকৃত হচ্ছে, বাংলাদেশও উপকৃত হচ্ছে। সামনের দিনে এই জায়গার সম্ভাবনা কেমন? আমি বাংলাদেশের জন্য মানে বাংলাদেশ হিসাবে আমি গর্বিত, সহজ বিষয়। কারণ হলো এই যে আপনি যেই চ্যালেঞ্জগুলো আমাদেরকে কর্নেল ওমর এবং গ্রুপ ক্যাপ্টেন সালাউদ্দিন বলতেছে, সেই আপনি একটা কোশ্চেন করেছিলেন যে আমার মনে হয় এটা উত্তর দেওয়াটা খুবই জরুরি, যে কেন বাংলাদেশেরদের এত সুনাম। জি জি, আমার বিশ্বের বিভিন্ন দেশ তো মিশন এলাকায় নিয়োজিত আছে, সবাই পেশাদারিত্ব এবং সুনামের সাথে দায়িত্ব পালন করছে, কিন্তু বাংলাদেশি হিসাবে আমাদের একটু অন্য ধরনের স্বভাব আছে। সেটা হলো আমাদের আতিথেয়তা, আমাদের সহানুভূতিশীলভাবে কাজ করারই, পিপলসদের সাথে মিশে যে ব্যবহারের জায়গাটা, হ্যাঁ এই করারই। সো আমরা হার্টের সাথে আমাদের হেডকে মিলাই, পেশাদারিত্বের সাথে আমাদের এমপ্যাথিক যে গুণাবলীগুলো আছে সেইগুলোকে মিলেই কিন্তু আমরা কাজ করি, এবং দ্যাট ইজ অনলি রিজন যে সেই জন্য আপনি দেখবেন সিরিয়ালনে বাংলা ভাষাকে তাদের একটা জাতীয় ভাষা হিসাবে তারা স্বীকৃতি দিয়েছে, আর কোনো দেশের কি দিয়েছে? দেয়নি। সো এটাই বাংলাদেশি হিসাবে আমরা গর্বিত। এবং এই যে আপনি যে চ্যালেঞ্জ বলেন যে ভবিষ্যতে কী হবে, ভবিষ্যতে আমরা এভাবেই এমপ্যাথেটিক্যালি ডিউটি করব, দায়িত্ব পালন করব, বাংলাদেশি দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালন করব, এবং যেই প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলো আছে সেগুলো তো অবশ্যই আমরা প্রযুক্তির সাথে আমরা মিলিয়ে আমাদের দায়িত্ব পালন করব। অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে সালাউদ্দিন মোহাম্মদ আলিম আল রাব্বি, প্রত্যাশার জায়গাটা একটু জানতে চাই, ছোট্ট করে 30 সেকেন্ড। জি, আমাদের প্রত্যাশা তো অনেক। আমরা হাইয়েস্ট ট্রুপস কন্ট্রিবিউশন কান্ট্রি অনেকবার হয়েছি, আমাদের এই ধারাটা অব্যাহত থাকবে। আমাদের যে আমরা শুধু এই ইউএন মিশন আমাদের যে একটা প্র্যাকটিক্যাল ফিল্ডে প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে সেইটা না, এর পাশাপাশি আমাদের অনেক ফরেন কারেন্সি আর্ন করছি বাংলাদেশ, এবং এটা আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই প্রত্যাশায় আমাদের প্রতি যে নির্ভরতা ইউএন অর্গানাইজেশনের, আমি প্রত্যাশা করি এটা আরও বাড়তে থাকবে, এবং সময়ের সাথে বাংলাদেশ এর সাথে তাল মিলে সামনের দিকে এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ কর্নেল ওমর বিন মাসুদ, কমোডর সাব্বির আহমেদ খান, একই সঙ্গে গ্রুপ ক্যাপ্টেন সালাউদ্দিন মোহাম্মদ আলিম আল রাব্বি, তিনজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আমরাও আশা করি বাংলাদেশ জাতিসংঘে শান্তিরক্ষী মিশনে যে ধরনের অবদান রাখছে, যার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে, একই সঙ্গে যেসব চ্যালেঞ্জিং জায়গায় বাংলাদেশের সদস্যরা কাজ করছেন সেই জায়গায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল। আমরা আশা করি এই ধারাবাহিকতা আসলে সামনের দিনে অব্যাহত থাকবে এবং বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বে আরও বেশি উজ্জ্বল হবে। অনেক ধন্যবাদ আজকে জনতন্ত্র গণতন্ত্র আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি সামনের দিন আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে। নিউজ 24 সঙ্গে থাকবেন আশা করি।